আজকে আমরা মাধ্যমিক 2025-এর জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের রায় মার্টিন যে প্রশ্নবিচিত্রা রয়েছে তার মডেল কোশ্চেন পেপার 8 নিয়ে চলে এসেছি। এর আগের স্কুলগুলো দেখার জন্য এবং গণিত বিষয়ের মডেল সেটগুলো দেখার জন্য তোমরা চ্যানেলের প্লেলিস্টে চলে যেতে পারো, অথবা উপরের আই বাটন ক্লিক করেও সেই প্লেলিস্টগুলোতে চলে যেতে পারো। তো চলো আমরা দেরি না করে আমাদের এই ক্লাসটা শুরু করি। তো 1 নম্বরে রয়েছে আমাদের যে পরিবেশ দূষণের জন্য বেশি দায়ী কোনটি। তো এটার উত্তর লিখবো আমরা জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানির দহনের জন্য কিন্তু পরিবেশ দূষণটা বেশি হয়। 2 নম্বরে রয়েছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে গ্যাসটির আয়তন, তো এটা অর্ধেক হয়ে যাবে। 3 নম্বরে প্রদত্ত কোনটিতে সর্বাপেক্ষা বেশি সংখ্যক অণু আছে। তো বেশি সংখ্যক অণু আছে মানে এখানে তাহলে মোল সংখ্যাগুলো গুনবো আমরা। এটা হচ্ছে হাফ মোল, দেখো কারণ N2 হচ্ছে 14 নম্বরে আছে 7 গ্রাম, তার মানে এটা হাফ মোল। NO2 এটাও কিন্তু 1 মোল নেই। 16 গ্রাম O2 মানে এটাও হাফ মোল রয়েছে, কিন্তু 2 গ্রাম H2 তার মানে এটা রয়েছে সম্পূর্ণ 1 মোল, এবং এগুলো কিন্তু একটাও 1 মোল নেই, বাকিগুলো সবই হচ্ছে 1 মোলের কম। তো সেক্ষেত্রে আমরা উত্তর করব এখানে সবচেয়ে বেশি হচ্ছে হাইড্রোজেন, 2 গ্রাম হাইড্রোজেন। 4 নম্বরে প্রদত্ত ধাতুগুলির কোনটির প্রসারণ গুণাঙ্ক ন্যূনতম হওয়ায় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তো এটা আমরা দ্বিধাতব পাতটা পড়লেই পাবো, উত্তরটা হবে ইনভার। 15 নম্বরে একটি বস্তুকে লাল আলোতে কালো এবং সাদা আলোতে সবুজ দেখায়, বস্তুটির রং কি। তো লাল আলোতে যেহেতু কালো দেখাচ্ছে, আবার সাদা আলোতে নিয়ে গেলে যেহেতু সবুজ দেখাচ্ছে, তাহলে বর্ণটা অবশ্যই সবুজই হবে, কারণ বর্ণটা সবুজ জন্যই লাল আলোতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো আলোয় প্রতিফলিত হয়ে ঘুরে আসেনি, কারণ সবুজের ধর্ম হচ্ছে সবুজটাকে শুধুমাত্র প্রতিফলিত করতে পারে এবং বাকি রঙগুলোকে সে শোষণ করে নেবে। 6 নম্বরে রয়েছে একটি উত্তল বা অবতল দর্পণের বক্রতা কেন্দ্রগামী রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পর, এবার দেখো বক্রতা কেন্দ্র দিয়ে গেলে যে পথে যায় সে পথেই কিন্তু ঘুরে আসে, সেই জন্য অপশন সিটা আমাদের অ্যান্সার হয়ে গেল। 7 নম্বরে রয়েছে এল দৈর্ঘ্য এবং এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোনো পরিবাহীর রোধাঙ্ক রো হলে পরিবাহিতা কত হবে। তো রোধাঙ্ক আর পরিবাহিতা দুইটাই যেহেতু উল্টো জিনিস, মানে একটা আরেকটার উল্টো, সেক্ষেত্রে আমরা কি জানি দেখো যে আর সমান হচ্ছে রো ইন্টু এল বাই এ। তাহলে এখানে যেটা ওরা সিকোয়েন্স করেছে জাস্ট এইটাকে উল্টে দিয়েছে, এই পুরো পার্টটাকে উল্টে দিয়েছে, তাহলে আমরা রোধাঙ্কটা পেয়ে যাব। তো এটাকে উল্টে দিলে আমাদের আসে এ বাই রো এল, এটাকে উল্টে দিলেই হয়ে গেল এ বাই রো এল, এটা অপশনে রয়েছে আমাদের, তাহলে আমরা লিখতে পারি এখানে এ বাই রো এল। 1.8-এ 2 কুলম্ব আধানে বা 2 কুলম্ব আধান কয়টি ইলেকট্রনের মানের সঙ্গে সমান। তো এটার জন্য দেখবে আমি সাজেশনে তোমাদের এই টপিকগুলো দিয়েছিলাম যে কিউ সমান এনি, সাজেশনের ভিডিওটাতেই এই সম্পর্কটা পেয়ে যাবে যে কিউ সমান এনি। এখানে নাম্বার অফ ইলেকট্রনকে আমরা এন দিয়ে প্রকাশ করছি, তাহলে এন সমান হবে কিউ বাই ই। তো কিউ বাই ই করা মানে কিউ এর মান ছিল 2 এবং ই এর মান হচ্ছে একটা ইলেকট্রনের আধান, যেটাকে আমরা 1.6 × 10⁻⁻19 কুলম্বটা লিখতে পারি। তো এটাকে যদি উপরে তুলে দিই তাহলে হবে দেখো 2 বাই হচ্ছে 1.6 × 10⁻19, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে, এটা হচ্ছে 1.25 × 10⁻⁻19, যেটা রয়েছে আমাদের অপশন ডিতে। 9 নম্বরে বলেছে আলফা কণার আধান। এবার আলফা কণার আধান হচ্ছে +2 একক। তো +2 একক মানে সবই তো প্লাসই আছে। এবার +2 একক বলতে 2 দিয়ে গুণ করে দিতে হবে, সেটা ইলেকট্রনের যে একটা আধান সেই মানটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তো 1.6 কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে চলে আসবে 3.2, সেজন্য অপশন বিটা আমাদের অ্যান্সার হয়ে গেল। 10 নম্বরে বলেছে দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে। তো প্রথমটাতে থাকে 2, তারপরেরটাতে থাকে 8, তারপরেরটাতেও 8 এবং তারপরে গিয়ে 18 হয়। তো সেক্ষেত্রে উত্তরটা লিখবো আমরা অপশন ডি, 18টি। 11 নম্বরে বলেছে নিচের কোন জোড়াটির মধ্যে তড়িৎযোজী ও সমযোজী বন্ধন আছে। দুইটাই আছে, তড়িৎযোজীও আছে আবার সমযোজীও বন্ধন আছে। তাহলে এই ধরনের হবে দেখো NaCl তড়িৎযোজী কিন্তু MgO তড়িৎযোজী। আবার এটাতে দেখো CaO ক্যালসিয়াম অক্সাইড, এইটা হচ্ছে তড়িৎযোজী বা জলটা হচ্ছে সমযোজী। তো এটা আমাদের উত্তর হয়ে গেল তাহলে অপশন বি, যে ক্যালসিয়াম অক্সাইড এবং জল এই দুটো রয়েছে, যে এখানে ক্যালসিয়াম অক্সাইডটা হচ্ছে তড়িৎযোজী এবং H2টা হচ্ছে সমযোজী। 12 নম্বরে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ ঘটালে দ্রবণের নীল বর্ণ অপরিবর্তিত থাকে, দ্রবণের নীল বর্ণ অন্তর্নিহিত হয়, দ্রবণের নীল বর্ণ লাল হয়, দ্রবণের নীল বর্ণ সবুজ হয়। তো এটা আমরা জানি উত্তরটা হবে দ্রবণের নীল বর্ণটা কিন্তু অপরিবর্তিত থাকে। 13 নম্বরে হিমায়ক রূপে তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয় কারণ এটি ঝাঁঝালো গন্ধযুক্ত, এটা তো হবেই না, এটি
মৃদু বিজারক, এটি ক্ষারধর্মী এবং এটি উদ্বায়ী। তো এটি উদ্বায়ী হওয়ার কারণেই কিন্তু হিমায়ক রূপে ব্যবহার করা হয়। অপশন ডি তাহলে উত্তর হয়ে গেল। 14 নম্বরে বলেছে প্রদত্ত সংকর ধাতুগুলির মধ্যে যেটিতে তামা থাকে না। এবার তামা থাকবে না কোনটাতে, দেখো স্টেইনলেস স্টিল, স্টিলের মধ্যে কিন্তু কোনো তামা থাকে না। 15 নম্বরে বলেছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের সাধারণ সংকেত। তাহলে এটার সংকেতটা হবে CnH2n+2। এটা হচ্ছে অ্যালকেনের সংকেত, এটা হচ্ছে অ্যালকাইনের সংকেত এবং এটা হচ্ছে অ্যালকিনের সংকেত। এবার আমরা চলে যাচ্ছি গ্রুপ বিতে। 2-এর 1 নম্বরে রয়েছে যে ট্রোপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের সীমানা নির্দেশক অঞ্চলটিকে ড্যাশ বলা হয়। তো এটার উত্তর আমরা লিখতে পারি ট্রোপোপোজ বলা হয়। তাহলে এটার উত্তর আমরা লিখতে পারি জিওথার্মাল এনার্জি বা ভূতাপীয় শক্তি। উত্তর লিখবো তাহলে ভূতাপীয় শক্তি। অথবাতে বলেছে গোবর গ্যাসের প্রধান উপাদান কি? তো এটার উত্তর হবে মিথেন। পরে 3 নম্বরে রয়েছে যে কোনো চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V0, চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে চার্লসের সূত্রানুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে? আমরা এটা জানি চার্লসের সূত্র থেকে যে প্রথমে যেটা আয়তন থাকে তার 1/273 অংশ 1 ডিগ্রি বৃদ্ধি করলে বৃদ্ধি বা হ্রাস পায়। তো এখানে যেহেতু 1 ডিগ্রি বৃদ্ধি করা হচ্ছে, মানে 0 থেকে 1 ডিগ্রি করা হচ্ছে, তাহলে উত্তরটা লিখবো আমরা যে পরিমাণ আয়তনের বৃদ্ধি হবে সেটা হচ্ছে V0/273, এত আয়তন পরিবর্তন হবে, এটা লিখবো তাহলে। 4 নম্বরে রয়েছে 1 মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি লিখো। তো 1 মোলের ক্ষেত্রে n এর মানটা 1 হয়ে যায়, এই জন্য আমরা PV সমান শুধু RT লিখতে পারি, কারণ এখানে n এর মানটা 1 হয়ে গেছে 1 মোল যেহেতু। 5 নম্বরে সত্য মিথ্যা লেখো। তাপ বিকিরণের সময় মাধ্যমের কণা উত্তপ্ত হয়। এটা মিথ্যা হবে, কারণ বিকিরণ পদ্ধতিতে যখন তাপ আসে তখন মাধ্যমের কণাগুলিকে উত্তপ্ত না করে আগে কিন্তু ভূপৃষ্ঠকেই উত্তপ্ত করে। 6 নম্বরে ক্যামেরার কোন অংশে বা কোন অংশটি ক্যামেরায় আলোক প্রবেশ নিয়ন্ত্রণ করে? এটার উত্তর লিখবো শাটার। ক্যামেরার মধ্যে যে শাটার থাকে সেটাই কিন্তু আলোক প্রবেশটাকে নিয়ন্ত্রণ করে। অথবাতে বলেছে যে কোনো আলোকরশ্মি প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসৃত হওয়ার সময় সর্বাধিক কয়টি তলে আপতিত হয়? তো প্রিজম যদি হয় তাহলে প্রিজমের এই দিকের তলে একটা আর এই দিকের একটা, প্রতিফলক তলই রয়েছে 2টা, তো সেক্ষেত্রে আমরা বলবো 2টি তলে আপতিত হয়। তো শুদ্ধ বর্ণালী কাকে বলে এটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারবে। তো শুদ্ধ বর্ণালী বা পিওর স্পেকট্রাম হলো এমন একটি বর্ণালী যা শুধুমাত্র একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো বা রশ্মি নিয়ে গঠিত। তাহলে আমরা এটাই বলতে পারি যে যেসব আলোর তরঙ্গদৈর্ঘ্য একটাই থাকে বা একটি মাত্রই যার তরঙ্গদৈর্ঘ্য, সেটাই হচ্ছে আমাদের শুদ্ধ বর্ণালী। 8 নম্বরে আদর্শ অ্যামিটারের রোধ 0 হলে একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? তাহলে এটা লিখবো অসীম। এটার উত্তর হবে অসীম হতে হবে রোধটাকে। 9 নম্বরে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে মধ্যমা কি নির্দেশ করে? তো ফ্লেমিং এর বামহস্ত নিয়মে মধ্যমা যেটা নির্দেশ করবে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ। অথবাতে বলেছে আর্থিং তারের বিভব লেখো। আর্থিং তারের বিভব হচ্ছে 0, কারণ এটা গ্রাউন্ড করা থাকে। 10 নম্বরে নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা লিখবো আমরা নিউক্লিয় বন্ধন শক্তিতে। তো সত্য মিথ্যাতে দেখো বলেছে যে পর্যায় সারণীর 6ষ্ঠ পর্যায়ে বিরল মৃত্তিকা মৌল অবস্থিত। তো বিরল মৃত্তিকা মৌলগুলো মেইনলি 6 নম্বর পর্যায় এবং 7 নম্বর পর্যায় দুটোতেই পাওয়া যায়। তো সেক্ষেত্রে কিন্তু এটা সত্যই হচ্ছে আমাদের উত্তর লিখবো, তাহলে এটা সত্য। এরপরে বলেছে ক্রমবর্ধমান আয়নাইজেশন শক্তি হিসেবে সাজাও। এখানে মেইনলি হ্যালোজেনগুলো দেওয়া রয়েছে। তো এটা সিকোয়েন্সটা দেখো পাশে লিখে দিচ্ছি আমি। তো এটার সিকোয়েন্স হবে প্রথমে হবে ফ্লোরিন, ফ্লোরিনের পরে হবে ক্লোরিন, তারপরে হবে ব্রোমিন, তারপরে হবে আয়োডিন, তারপরে অ্যাসিটিন। তো এতগুলো তো নেই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই 4টেই আছে। তো এই সিকোয়েন্সটা আমরা লিখবো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। তার মধ্যে ফ্লোরিনের আয়নাইজেশন শক্তি সবচেয়ে বেশি এবং এর সবচেয়ে কম বা আয়োডিনের সবচেয়ে কম। এরপরে 13 নম্বরে বলেছে যে এনটি অণুর লুইস ডট গঠন চিত্র অঙ্কন করো। তো নাইট্রোজেনের যে লুইস ডট গঠন সেটা আমি একে দেখাচ্ছি। তো দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে যেটা হয় যে বাইরের কক্ষপথে 5টা ইলেকট্রন এবং এই 5টা ইলেকট্রনের মধ্যে এরকম 3টে করে ইলেকট্রন থাকে যারা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে, মানে 3টে করে ইলেকট্রন থাকে যারা পরস্পরের সঙ্গে একটা রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়। এরকম 3টে বন্ধনই পাওয়া যায়। মানে যে ব্যাপারটা হয় যে এখানকার এই পাশের নাইট্রোজেনটা এই দিকে টোটাল 8টাকে ইউজ করে এবং এই পাশের যে নাইট্রোজেনটা আছে সেটাও কিন্তু এই দিকের 6টা এবং তার পাশের 2টা মিলে টোটাল 8টা এভাবে হয়ে থাকে। তো সেখান থেকে আমরা n ট্রিপল বন্ডে n লিখতে পারি এবং 2টো করে ইলেকট্রন বা 1 জোড়া করে ইলেকট্রন থেকেই যায় প্রত্যেকটার সঙ্গে, যেগুলো হচ্ছে এই রাসায়নিক বন্ধন গঠনের সময় অংশগ্রহণ করে না, দিয়ে টোটালি হয় n2। এটাই হচ্ছে লুইস ডট গঠনটা।
অথবা দেখো বলেছে যে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 2, 8, 7, মৌলটির অণু সংকেত কি হবে। তো শেষের কক্ষপথে 7টা ইলেকট্রন রয়েছে, করতে হবে 8টা, মানে লাগবে আর একটা ইলেকট্রন। তো এইভাবে আমরা সংকেতটা বলতে পারি। তাহলে কি এটার ক্ষেত্রে খুব সহজে লিখতে পারি যে A2 হবে। যেমন ক্লোরিন গঠন করে, ক্লোরিনের বাইরেও 7টা থাকে, সেই ক্লোরিনের সমতুল্য Cl2 হয়। তো এটাই আমরা করতে পারি এখানে। 14 নম্বরে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে গ্রাফাইট দণ্ড ড্যাশ হিসেবে ব্যবহৃত হয়। তো এটার উত্তরটা লিখবো আমরা তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়। 15 নম্বরে সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি কি গ্যাস উৎপন্ন হয়। তো এখানে যেহেতু বলেছে ক্যাথোড এবং অ্যানোডে কি কি গ্যাস উৎপন্ন হয়, সেক্ষেত্রে আমরা যেটা লিখবো যে ক্যাথোডে হচ্ছে সোডিয়াম উৎপন্ন হয়, যদিও এটা গ্যাস নয়, এবং অ্যানোডে হচ্ছে আমরা পাবো ক্লোরিন গ্যাস। তাহলে উত্তরটা কি লিখবো যে অ্যানোডে হচ্ছে ক্লোরিন গ্যাস এবং ক্যাথোডে হচ্ছে আমরা পাচ্ছি সোডিয়াম। অথবা তো বলেছে Cu2+ ও H+ আয়ন দুটির মধ্যে ক্যাথোডে আধান মুক্ত হওয়ার প্রবণতা কার বেশি। তো এটা তোমরা দেখবে একটা তোমাদের সিকোয়েন্স রয়েছে যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ধাতুগুলির অবস্থান, এবং সেই শ্রেণীটারই দেখবে যে যারা সব থেকে উপরে রয়েছে তাদেরই মুক্ত হওয়ার প্রবণতা বেশি। এবং এই সিকোয়েন্সে দেখবে তোমরা যে এই কপারটা রয়েছে নিচে, হাইড্রোজেনটা রয়েছে উপরে, সেই জন্য উত্তর হবে আমাদের H+ আয়নটার মুক্ত হওয়ার প্রবণতাটা বেশি হবে। 16 নম্বরে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হবে। তো এখানে উত্তর লিখবো আমরা যে দ্রবণটার যেটা বর্ণ সেটা সবুজ হয়ে যাবে, দ্রবণের বর্ণ সবুজ হবে। আর মেইনলি এখানে সবুজ বর্ণের ওই ক্রোমিয়াম সালফেট যে লবণটা সেটাই কিন্তু উৎপন্ন হয়। তো সবুজ বর্ণের ক্রোমিয়াম সালফেট লবণ উৎপন্ন হয়, সেই জন্যই উত্তরটা সবুজ লিখলাম এখানে। এরপরে বলেছে দেখো সালফান কি। তো এটার উত্তরে আমরা লিখবো যে 100% যে ওলিয়াম তাকে কিন্তু সালফান বলা হয়। এরপরে কোশ্চেন দেখো রয়েছে রয়্যাল ওয়াটার কি। রয়্যাল ওয়াটার রয়েছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাকোয়ারিজিয়া। তো এটার উত্তরে আমরা লিখবো যে 1:3 অনুপাতে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে মিশ্রণ তাকে আমরা বলবো রয়্যাল ওয়াটার। এবার আমরা 18 নম্বরে চলে আসছি, যেখানে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। অ্যাসিটিলিনের আংশিক হাইড্রোজিনেশনে উৎপন্ন হয় বা উৎপন্ন যৌগ। তো এটার উত্তরটা লিখবো আমরা এই যে CH2 ডাবল বন্ডে CH2, ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড হয়ে যায় প্রথমটাতে, তারপরে আবার ডাবল বন্ডটা উঠে এখানে CH3 আসতো, পরের ব্যাপার সেটা। নেক্সটে বলেছে যে প্যাকিং ফাইলে ব্যবহৃত ধাতু। আমরা জানি যে প্যাকিং ফাইল মানে আমাদের অ্যালুমিনিয়াম ধাতুগুলোই ব্যবহার করে থাকি বা অ্যালুমিনিয়ামের ফাইল। তারপরে বলেছে মিথানোয়িক অ্যাসিডের সংকেত। মিথানোয়িক অ্যাসিডের যেটা সংকেত সেটা হচ্ছে HCOOH। তো এই HCOOHটাকে যদি একটু ভেঙে লেখো তাহলে দেখো পাচ্ছ তোমরা 2টা হাইড্রোজেন, একটা কার্বন এবং 2টা অক্সিজেন, যেটা রয়েছে এখানে অপশন বি তে। তাহলে এটার উত্তরটা আমরা লিখব অপশন বি। 4 নম্বরেরটাতে রয়েছে ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা যায়। তো কার্বন বিজারণের সাহায্যে আমরা কোনগুলোকে প্রস্তুত করতে পারবো, এটার উত্তর হবে জিঙ্ক। যে কার্বন বিজারণের সাহায্যে আমরা জিঙ্ক প্রস্তুত করতে পারি। তাহলে এই ছিল শর্ট কোশ্চেনগুলো। এবার গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে যেসব গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। রয়েছে বায়ুনিরুদ্ধ পিস্টনযুক্ত একটি লোহার চোঙে O2 গ্যাসকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আবদ্ধ করা হলো। স্থির চাপে কোন তাপমাত্রায় আবদ্ধ গ্যাসটির প্রাথমিক আয়তনের 3 গুণ হবে। মানে উষ্ণতাটা আমাকে বের করতে হবে এবং তার জন্য শর্তটা কি যে প্রাথমিক আয়তনের 3 গুণ হতে হবে। গ্যাসটার যে আয়তন ছিল সেটা প্রাথমিক আয়তনের 3 গুণ হতে হবে এবং তার জন্য উষ্ণতাটা কত, টেম্পারেচারটা কত, সেটা আমরা নির্ণয় করব। তো কি কি দেওয়া রয়েছে দেখো সেগুলো আমি আগে লিখে নিচ্ছি। T1 যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানেই কিন্তু 298 কেলভিন। T2 যেটা সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, এবং যেটা প্রাথমিক আয়তন সেটা আমি ভি ধরে নিচ্ছি, আর অন্তিম আয়তনটা কত হবে সেটা কোশ্চেনেই বলা আছে 3 গুণ হতে হবে। তাহলে এখান থেকে আমরা যে সম্পর্কটা জানি যে V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে T2 ইজ ইকুয়াল টু T1 V2/V1। এবার মানগুলো বসিয়ে দেখো কি পাচ্ছি। তাহলে এবার আমি কি করতে পারি দেখো, এই যে ভি আর ভি কেটে দিতে পারি। তাহলে 298 × 3 মানে আসছে 894 কেলভিন, এটাই উত্তর হবে। আর ডিগ্রি সেন্টিগ্রেড করতে হলে এটার সঙ্গে তোমরা -273 করে দেবে, তাহলে উত্তর আসবে 621 ডিগ্রি সেন্টিগ্রেড। 4.2 তে দেখো বলেছে CH2X সংকেতের একটি গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 21 হলে x এর মান কত। 2 মোল এই গ্যাসীয় পদার্থের সম্পূর্ণ দহনে এসটিপিতে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তো প্রথম পার্টটা করার জন্য দেখো বলে দিয়েছে যে CH2 তার বাইরে x
এর যে বাষ্প ঘনত্ব সেটা হচ্ছে 21। এবার বাষ্প ঘনত্ব 21 হওয়া মানে এটার যে আণবিক ভরটা হবে সেটা দ্বিগুণ হয়ে যাবে। এবার দ্বিগুণ হলে 42 হতে হবে। তাহলে এই যে এর মানটা বা আণবিক ভরটা যখন আমরা বের করব সেটা সমান 42 আসতে হবে। তো নরমালি CH2 হলে কত হবে দেখো, 12 প্লাস হাইড্রোজেনের হচ্ছে দুইটা হাইড্রোজেন রয়েছে 2, তাহলে রয়েছে এখানে 14। আর এই x এর মানটা কত হতে হবে আমি ধরে নিলাম, আচ্ছা এটা x ই রাখছি, এটা সমানই হচ্ছে আমার 42। তাহলে x ইজ ইকুয়াল টু হবে 42/14 মানে 3 আসছে। x এর মানটা হতে হবে 3, মানে CH2 হোল 3 হলে তার বাষ্প ঘনত্বটা 21 মিলছে আমাদের। x এর মানটা 3 পেয়ে গেলাম। তাহলে যে গ্যাসটা রয়েছে সেই গ্যাসের সংকেত কি, CH2, তার বাইরে হচ্ছে 3, মানে এটা সমানই লিখতে পারি C3H6, মানে প্রোপেন আর কি। এবার দেখো সেকেন্ড যে পার্টটা রয়েছে, এই সেকেন্ড পার্টটার জন্য আমরা একটা কাজ করছি, আগে ইকুয়েশনটা তৈরি করে নিচ্ছি। তো বলেছে এই যে গ্যাসটা আমাদের ছিল, মানে এই যে C3H6, এই গ্যাসটাকে যদি আমরা সম্পূর্ণভাবে দহন করি তাহলে কত আয়তনের তাহলে এসটিপিতে কত আয়তন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে সেটা জানতে চেয়েছে। তো সমীকরণটা আমরা টুকে নিয়ে আগে দেখো, 2C3H6 প্লাস 9O2 ইকুয়াল টু 6CO2 প্লাস 6H2O। তো আমাদের রিলেশন এটার সঙ্গে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের। তো এটার ভর তো আমরা বের করে রেখেছি 42 এর আগে এখানে 2 মোল রয়েছে যেহেতু, তাহলে এটা 84 গ্রাম একবারে করে দিলাম এটা। আর কার্বন ডাই অক্সাইড 44, তো 44 ইন্টু 6 264। তো 2 মোল থেকে দেখো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে কতগুলো, 6 মোল। এবার এসটিপিতে 6 মোল যদি হয়, তো এসটিপিতে 6 মোলের যেটা আয়তন সেটা আমরা জানি, ইন্টু 6 করে দিলাম, তাহলে উত্তর আসছে 134.4 লিটার। পরের অঙ্কটা দেখো এবার, একটি ফ্লাক্সের আয়তন 500 সিসি, স্থির চাপে ফ্লাক্সটির তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করে 35 ডিগ্রি সেন্টিগ্রেড করলে ওই ফ্লাক্স থেকে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে। ফ্লাক্সের আয়তনটা হচ্ছে 500 সিসি এবং টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং নেক্সটে এই টেম্পারেচারটা করা হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে আমরা পরবর্তী যে আয়তনটা সেটা আগে বের করে নিই, তারপরে বাকিটা বলছি। তো যেটা দেওয়া রয়েছে দেখো, যে V1 হচ্ছে 500 সিসি, T1 এর মান দেওয়া রয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানেই হচ্ছে 298 কেলভিন। T2 দেওয়া রয়েছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 308 কেলভিন। তো আমাদেরকে বের করতে হবে এখানে V2, যে V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2। এখানে আমরা মান বের করব V2 এর, তাহলে V2 সমান হচ্ছে V1T2/T1। মানগুলো বসালে পাবো 500 ইন্টু 308/298। তো এটাকে একটু কাটাকুটি করার পরে যেটা উত্তর হচ্ছে 516.77 এত লিটার। তাহলে দেখো আগে থেকেই আমাদের আয়তনটা ছিল 500 সিসি, V1টা আমাদের 500 সিসি দেওয়া ছিল। আচ্ছা এটা তাহলে লিটার হবে না, এটা যেহেতু সিসিতে করেছি তাহলে এটাও সিসি হবে। আর V2 আমাদের আসলো 516.77 সিসি। এবার দেখো সিলিন্ডারে কিন্তু এই 500 সিসি ধরতে পারে গ্যাস, তাহলে বাকি গ্যাসটাই বেরিয়ে গেছে। তো কত আয়তনের গ্যাস বেরিয়ে গেছে সেটা হচ্ছে V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু 16.77 সিসি, এত আয়তনের গ্যাস বেরিয়ে গেছে। তো আজকের ভিডিওটি এখানেই রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর সাথে নোটিফিকেশন বাটনটা কিন্তু প্রেস করতে ভুলবে না। তো সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।